আজকে একটা নতুন টপিক পড়িয়ে দিব, সেটাও সিলেবাসে থাকবে। আর আগের যেগুলো পড়িয়েছে সেখান থেকে কি কি আছে সেটা বলে দিই। নতুন টপিকটা আগে শেষ করে ফেলি, তারপরে হচ্ছে আমি সিলেবাসটা দেই। নতুন টপিকটা শেষ না করতে পারলে আবার ঝামেলা, কারণ আচ্ছা, বিফোর স্টার্টিং আওয়ার লেকচার, মানে মাই লেকচার, আমি আপনাদের কিছুটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমি জানি না কালকে বলেছিলাম নাকি, আমি কিন্তু বলেছিলাম আপনাদের চারটা কোয়েশ্চেন হবে কুইজে। আমাদের আর্লিয়ার পরীক্ষাটা হয়েছে ফার্স্ট কুইজ, সেটার যেমন একটা কোয়েশ্চেনের মধ্যে তিনটা হচ্ছে সেগমেন্ট ছিল, মানে তিনটা কোয়েশ্চেন ছিল। একটা কুইজের কোয়েশ্চেন ওয়ানে তিনটা আমাদের কোর্স আউটকাম ছিল দেখে তিনটা কোয়েশ্চেন করেছি, কিন্তু এখন আমাদের যেহেতু কোর্স আউটকাম চেঞ্জ হবে, এই কারণে আমাদের চারটা কোয়েশ্চেন থাকবে এবং এক একটা কোয়েশ্চেনে 5 মার্কস করে থাকবে, 4×5 = 20। সো দ্যাট এটার একটা দিক ভালো হচ্ছে যে আপনাদের খুব বেশি বড় করেও প্রশ্নগুলো করতে হবে না, আপনার কনসেপ্ট বুঝলেই লিখতে পারবেন। আর 5×5 করে থাকবে আর কি, এক একটা ওইভাবে করে এক একটা অ্যান্সার প্রিপেয়ার করবেন। তো আগের পরীক্ষায় 3টা প্রশ্ন লিখতে হয়েছে, এই পরীক্ষায় আপনাদের 4টা প্রশ্ন লিখতে হবে এবং একটা 4×5 = 20 মার্কস এর পরীক্ষা থাকবে। আমাদের সিলেবাসে আমরা হচ্ছে প্রথমে একটা টপিক ফার্স্ট ছিল, যেটা কিনা একটা টপিক পড়েছিলাম আর একটা বলেছিলাম যে এই পরীক্ষা দিয়ে দিব, যেহেতু ফার্স্ট কুইজের সিলেবাস একটু বড় হচ্ছিল এই কারণে। তো ওইটা হচ্ছে আমি বলে দিচ্ছি, আপনারা মনে হয় পসিবল মোরাল প্রবলেম যেটা, সেটা ফার্স্ট কুইজে দিয়েছিলেন, তাই না? জি ম্যাম। সো এই কুইজে থাকবে হচ্ছে ডিসকাস দ্য প্রোগ্রেশন অফ ইঞ্জিনিয়ারিং টাস্ক। ডিসকাস দ্য প্রোগ্রেশন অফ ইঞ্জিনিয়ারিং টাস্ক, এটা থাকবে আপনাদের এই পরীক্ষায়। এই আমার মনে হয় যেহেতু আমাদের অত বেশি ডেসক্রিপশনের সুযোগ থাকবে না, এই কারণে আপনারা শুধু ফ্লো চার্টটা ভালো করে পড়লে আর জাস্ট এক লাইন যদি সময় পান 1-2 লাইন করে লিখে দিলেই চলবে। টাস্ক ইনিশিয়েট করা, তারপর ডিজাইন ফেজে যাওয়া, তারপরে ম্যানুফ্যাকচার, ইমপ্লিমেন্টেশন, এবং দ্য লাস্ট টাস্ক যেটা ছিল হচ্ছে ফাইনাল টাস্ক, যেখানে কিনা ছিল হচ্ছে জেরিয়াট্রিক সার্ভিস, রিবিল্ডিং, রিসাইক্লিং এর অপশনটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সাস্টেনেবিলিটিকে প্রমোট করতে পারবো। সো আপনারা হচ্ছে এই চার্টটা ভালো করে একটু দেখে রাখেন। এন্ড দ্য কোয়েশ্চেন তো আমি বললামই, কোয়েশ্চেন তো আসলে হুবহু যেভাবে দিব বলবো না, তবে আইডিয়া দিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আপনাদের কোনো আগে থেকে এই ধরনের কোর্স করার আইডিয়া নাই, এই কারণে আমি একটু বলে যাই আর কি। তবে ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট হতে পারে, হয়তো বা এখন যেভাবে বলছি সেভাবে সেই ল্যাঙ্গুয়েজে দিব এমন কিন্তু না, হয়তো বা চেঞ্জও থাকতে পারে। ডিসকাস দ্য প্রোগ্রেশন অফ ইঞ্জিনিয়ারিং টাস্ক, এটা আপনাদের বুঝেন আপনারা, আমার মনে হয় এটা আর বুঝানোর কিছু নাই। সো আমি আরেকটা টপিক পড়িয়েছিলাম আপনাদের, সেটার নাম হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে আমাদের মানে কি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যখন আমাদের দুইটা ইন্টারেস্ট একসাথে কো এক্সিস্ট করে, একসাথে থাকে, এবং আমরা যখন আমাদের পার্সোনাল ইন্টারেস্টকে প্রফেশনাল ডিউটিস বা প্রফেশনাল অব্লিগেশনের বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, তখন সেই সিচুয়েশনটাকে বলে হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে এটা অনেক ফর্মে হতে পারে। ধরেন আমি আমার পার্সোনাল অ্যাডভান্টেজের জন্য আমার এমপ্লয়ারের কাছ থেকে পারমিশন না নিয়ে আরেকটা জব করছি, বা হতে পারে যে আমাকে কোনো কোম্পানির একটা দায়িত্বে দেওয়া হয়েছে, সেখান থেকে আমি হয়তো টাকা চুরি করছি, বা অনেক রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা করতে পারি আসলে। বা আমি আমার পছন্দের কাউকে রিক্রুট করছি, বা আমি কারো কাছ থেকে কমিশন নিচ্ছি, গ্র্যাচুইটি নিচ্ছি উইদাউট দ্য কনসেন্ট অফ মাই এমপ্লয়ার, তখন হচ্ছে এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন একটা হচ্ছে এরকম থাকতে পারে, explain the different forms of conflict of interest with examples. Explain the different forms of conflict of interest with example. যেখানে আমরা এই ফর্মগুলা নিয়ে লিখবো, সেলফ ডিলিং, আউটসাইড এমপ্লয়মেন্ট, যেটার নাম হচ্ছে মুনলাইটিং,
আউটসাইড এমপ্লয়মেন্টের আরেকটা নাম আমরা শিখেছিলাম, যেটা ছিল হচ্ছে মুন লাইটিং। এরপরে হচ্ছে নেপোটিজম, লাস্টেরটা হচ্ছে গিফট ফ্রম ফ্রেন্ডস। সো গিফট ফ্রম ফ্রেন্ডস হচ্ছে আমাদের তখনই অ্যাভয়েড করা উচিত যখন লাইক আমরা একটা বড় অ্যামাউন্টের কোনো কিছু একটা গিফট কারো কাছ থেকে নিচ্ছি এবং তার সাথে আমার কোনো একটা ডিলিং আছে বা কিছু আছে, তখন আমরা সেটাকে বলতে পারি যে এটা হচ্ছে আনএথিক্যাল, এটা একদম করা ঠিক হবে না। ঠিক আছে? জি ম্যাম। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট ওয়েজ টু মিটিগেট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মিটিগেট করার জন্য আমরা কি কি করতে পারি। সেক্ষেত্রে একটা আছে হচ্ছে এখানে রিমুভাল, তারপরে আছে হচ্ছে ব্লাইন্ড ট্রাস্ট, তারপরে আছে ডিসক্লোজার, আর এটা আছে হচ্ছে রিকুইজাল। সো রিমুভাল মানে হচ্ছে যখন আমরা একটা সার্টেন পজিশনে থেকে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সিচুয়েশন, আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আসে, তখন যখন আমি আমার পদটা থেকে সরে দাঁড়াই বা আমি পদ অব্যাহতি দেই, সেটা রিজাইন করি, সেটাকে বলা হচ্ছে রিমুভাল। ব্লাইন্ড ট্রাস্ট মানে ইউজুয়ালি পলিটিশিয়ানরা করে, যেখানে দুইটা গ্রুপ অফ পিপল থাকে, একজন থাকে হচ্ছে ট্রাস্টি, একজন থাকে হচ্ছে ট্রাস্টার। ট্রাস্টার তার অ্যাসেটস বা তার হোল্ডিংস, তার ইনভেস্টমেন্ট গুলা সবকিছু ট্রাস্টির নামে করে দেয় এবং ট্রাস্টি সবকিছুকে ম্যানেজ করে। এখানে ডিরেক্ট ইনভলভমেন্ট থাকে হচ্ছে ট্রাস্টির, এই কারণে ট্রাস্টার তার যে কোনো যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সিচুয়েশন অ্যারাইজ করার সম্ভাবনা থাকে সেগুলাকে অ্যাভয়েড করতে পারে। তারপরে হচ্ছে ডিসক্লোজার। ডিসক্লোজারে হচ্ছে আমরা আমাদের সবকিছু যদি আগে থেকে ডিসক্লোজ করে দেই যে আমার কোনো ঋণ আছে নাকি, বা আমার কোনো পার্সোনাল লোন নেওয়া আছে নাকি, বা আমার কাছে কি পরিমাণ অ্যাসেট আছে, কি পরিমাণ প্রপার্টি আছে, যদি অর্গানাইজেশনে বা হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়ালরা সেটা জানিয়ে দেয় আগে থেকেই, সেটা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মিটিগেট করার জন্য একটা ভালো স্ট্র্যাটেজি হিসেবে কাজ করতে পারে। এবং রিকুইজাল মানে হচ্ছে যে আমি যখন নিজেকে এক্সকিউজ করি বা অ্যাবস্টেইন থাকি কোনো একটা কাজ থেকে। অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। বিরত থাকা যেমন হচ্ছে যে আমি যখন দেখলাম যে আমার পরিচিত কেউ হচ্ছে একটা মানে ফর এক্সাম্পল একটা সিলেকশন বোর্ডে আমি আছি এবং পরিচিত কেউ হচ্ছে ক্যান্ডিডেট হিসেবে আছে, তখন অবশ্যই আমার সিলেকশন বোর্ডে থাকা ঠিক হবে না। কারণ সেক্ষেত্রে যদি আমার আমার যে ক্যান্ডিডেট আমার পরিচিত বা আমার পূর্ব পরিচিত, তাকে যদি রিক্রুট করা হয়, পরবর্তীতে হয়তো বা কথা আসতে পারে যে ও তো ফেভারিটিজম করেছে, ও বায়াস ডিসিশন নিয়েছে। তো এই ক্ষেত্রে আমি এখানে কোনো পার্টিসিপেট না করা বা আমার কোনো ইনভলভমেন্ট না থাকাকে আমরা বলি হচ্ছে রিকুইজাল। তো এখান থেকে দুটা প্রশ্নে যে কোনো একটা আসতে পারে এই চ্যাপ্টার থেকে। একটা হতে পারে যে ওয়েজ টু মিটিগেট, এটা থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে what are the types of conflict of interest। আর এটা তো প্রশ্ন বললামই, ডিসকাস দ্য ডিফারেন্ট ওয়েজ বা ডিফারেন্ট মেজার্স টু মিটিগেট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উইথ এক্সাম্পল। এক্সাম্পল দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে? এই প্রশ্নটার পরে হচ্ছে আমরা আরেকটা টপিকে যাচ্ছি, সেটার নাম হচ্ছে আমরা লাস্টের দিন যেটা পড়েছিলাম, সেটা হচ্ছে অকুপেশনাল ক্রাইম। অকুপেশনাল ক্রাইমে প্রশ্নটা এরকম ভাবে থাকতে পারে, ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ অকুপেশনাল ক্রাইম। টাইপস, আমরা টাইপস পড়েছিলাম। তো একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার মানে জবের জায়গা থেকে আমরা যে প্রফেশনাল জায়গা থেকে আমরা যে রকম ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলো করে থাকি ইউজুয়ালি, সেগুলোকে আমরা প্রফেশনাল ক্রাইম বলি। এবং ইট মে টেক ডিফারেন্ট ফর্মস, যেমন এমবেজলমেন্ট, মানি লন্ডারিং, মিসইউজ অফ কোম্পানি প্রপার্টি অর ইনফরমেশন, অনেক ফর্মই আসলে হতে পারে। এর মধ্যে আমরা একটা শিখেছিলাম হোয়াইট কলার ক্রাইম, যেটা কিনা সোসাইটির খুব আপার ক্লাস পিপল বা হাইলি রেসপেক্টেড ইন্ডিভিজুয়ালসরা করে থাকে, এবং যেটা হচ্ছে নন ভায়োলেন্ট হয় মোটামুটি। এবং বিভিন্ন ওয়েতে আসলে হোয়াইট কলার ক্রাইম হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ ওয়েতেও হতে পারে, প্রাইস ফিক্সিং হতেও হতে পারে, অনেকভাবে হতে পারে। প্রাইস ফিক্সিং মানে হচ্ছে সাধারণত যখন আমরা সাপ্লাই ডিমান্ডকে ম্যানিপুলেট করে কোনো কিছুর দাম নির্ধারণ করার চেষ্টা করি, বা এগ্রিমেন্টের মাধ্যমে, যেমন আমার সাথে আরেকটা কোম্পানি এগ্রিমেন্ট করে আমরা একটা পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইস ফিক্সিং করা। ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ মানে হচ্ছে যে
অনেক কোম্পানির আসলে ইনফরমেশন গুলাই কোম্পানির জন্য অনেক ভ্যালুয়েবল থাকে, বা সার্টেন একটা বিজনেস মেথড বা সার্টেন একটা বিজনেস প্রসেস বা ফর্মুলা যেটা কিনা কোম্পানির কে অন্য কোম্পানি থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে। এই ধরনের ইনফরমেশন গুলো যখন আমরা ইলিগেল ওয়েতে আসলে অনেক সময় চুরি করার চেষ্টা করি। এখন আপনি যদি কোনো ধরেন ফর এক্সাম্পল আপনি যদি আপনার কম্পিউটার কোম্পানির ওয়েবসাইট থেকে কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করেন, এটা আসলে ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজের মধ্যে পড়বে না। যেগুলা ইনফরমেশন পাবলিক সেগুলো তো আসলে চুরি করার কিছু নেই, সেটা সবাই জানে। বাট যদি কোনো ব্যক্তিগত একেবারে ইনসাইডার কোনো একটা ইনফরমেশন আপনি নেওয়ার চেষ্টা করেন আপনার কোম্পানির গেইনের জন্য, সেক্ষেত্রে এটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ বলছি, এবং ইটস আনএথিক্যাল এন্ড ইলিগাল বোথ। তারপরে পরের আছে হচ্ছে বুটলেগিং, একটা শব্দ আমরা পড়েছিলাম। বুটলেগিং মানে হচ্ছে যে ইলিগেল বা কিছু ট্রান্সপোর্ট করা বা সেল করা বা ম্যানুফ্যাকচার করা কে আমরা বলি হচ্ছে বুটলেগিং। যেমন আপনি একটা মেশিন বানালেন যেটা কিনা হিউম্যান সোসাইটির জন্য খুব খারাপ হবে বা পাবলিক ওয়েলফেয়ার কে প্রমোট করবে না, অনেক বেশি পাবলিক হার্ম করবে, তারপর আপনার ইন্টেনশনই হচ্ছে আপনি পাবলিক হার্ম কে প্রমোট করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল এথিক্স এর বাইরে চলে যায় এবং এটা ইলিগেলও হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে বুটলেগিং। অ্যানাদার ওয়ান এখানে লেখা আছে এন্ডেঞ্জারিং লাইফস। অর্থাৎ আপনি যদি আপনার প্রফেশনাল জায়গা থেকে ফর এক্সাম্পল একটা নেগলিজেন্স করলেন, যেটার কারণে ধরেন একটা সাভারের রানা প্লাজার মতো একটা ইনসিডেন্ট হলো, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বিরুদ্ধে লিগেল অ্যাকশন। এটাকে ইলিগেলও বলতে হবে, আনএথিক্যালও বলতে হবে। কারণ আপনি অ্যাজ এন ইঞ্জিনিয়ার সেখানে কাজ করেছেন, সেখানে প্রপার র ম্যাটেরিয়ালস দেওয়া হয়নি, বিলিং ইনফ্রাস্ট্রাকচার ঠিক মতো দাঁড়া করেনি, বা তো এটাতে হচ্ছে আপনি আপনার কাজে নেগলিজেন্স করছেন এবং আনএথিক্যাল কাজ করছেন এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিও করছেন। সো এন্ডেঞ্জারিং লাইফস ও কিন্তু ওয়ান সর্ট অফ আমরা বলতে পারি যেটা কিনা আমাদের প্রফেশনাল জায়গা থেকে করা ঠিক না, বিকজ ইটস আ ক্রাইম। এবং এটার থেকে তাহলে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, বলেই দিলাম, ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ অকুপেশনাল ক্রাইম উইথ এক্সাম্পল, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। আর আমাদের এখানে আরেকটা ম্যাটেরিয়াল আছে যেটা কিনা ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজের উপর আলাদা করে আমরা পড়েছিলাম। ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ থেকে আমাদের আলাদাভাবে প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটা এরকম ভাবে থাকতে পারে যে, এটা আমি লিখে দিয়েছিলাম আপনাদেরকে, ডিসকাস, যদি আমার মনে পড়ে, আমি ঠিক শিওর না, ডিসকাস অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ উইথ সাম হাই প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ কেসেস। এটাতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে প্রথম থেকে লেখা শুরু করবেন। ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ নিয়ে অনেক রকম ইনফরমেশন দেওয়া আছে, ছোট ছোট করে পয়েন্ট গুলা সবকিছু টাচ করে যাওয়ার চেষ্টা করবেন। যে প্রথমে লিখবেন সেক্টরস কমনলি টার্গেটেড বাই ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ, সেক্টর গুলা নিয়ে কিছুটা লিখবেন। তারপরে লিখবেন হচ্ছে ডেটা এট রিস্ক অফ কর্পোরেট এসপিওনেজ, কোন ডেটা গুলো আসলে রিস্কের মধ্যে থাকে সেগুলা, এটা এই পয়েন্টটা দিয়েন। আর তারপরে হচ্ছে ওয়েট, মেথডসটা লেখার দরকার নেই কারণ মেথডসটা পড়াই নেই ভাবে করে, তাও চাইলে আপনারা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটাও, এই জায়গাটাও তেমন বেশি পড়াই নাই, এটা পড়াইছিলাম, টাইপস অফ ইনসাইডার্স বিহাইন্ড ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ কেসেস। আউটসাইড মানে যারা এমপ্লয়ি না, বাইরের কেউ করে, তখন সেটাকে বলছে আউটসাইড এজেন্ট। ম্যালিশিয়াস এমপ্লয়ি হচ্ছে যারা কোম্পানির এমপ্লয়ি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ জন্য কোম্পানির কোনো ক্ষতি করার জন্য করে, এটা হচ্ছে ম্যালিশিয়াস এমপ্লয়ি। কেয়ারলেস এমপ্লয়ি মানে হচ্ছে যারা পাসওয়ার্ড বা সিকিউরিটি পলিসি ভালোভাবে ডিল করে না, কোম্পানির রিকমেন্ডেশন গুলো ভালোভাবে মেনে চলে না, এদেরকে আমরা বলছি কেয়ারলেস এমপ্লয়ি। ডিসগ্রান্টেড এমপ্লয়ি হচ্ছে তারা যারা কোম্পানিতে আগে জব করতে চলে গিয়েছে, তারপরে হচ্ছে তাদের কোনো কারণে তারা কোম্পানির রেপুটেশনকে হার্ম করার জন্য ইন্টেনশনালি কোনো কিছু করে। কেয়ারলেস থার্ড পার্টি মানে হচ্ছে সবসময় যে ইনসাইডাররা করবে এরকম না, অনেক সময় আমাদের যে বিজনেস পার্টনার থাকে কোম্পানির, বা অনেক সময় আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, তারাও কিন্তু কোম্পানির যদি ইনফরমেশন গুলা ঠিকভাবে এবং কনসিয়াসলি ডিল না করে, তখন অনেক সময় অনেক কিছুই লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাকে আমরা বলছি কেয়ারলেস থার্ড পার্টি। এটা এই পয়েন্টটা শেখার দরকার নাই, ওয়াই ইজ ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ অফটেন আননোটিসড, সহজ, এটা বাদ। তারপরে হচ্ছে এই যে 7 হাই প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ কেসেস,
যেহেতু আমাদের কোয়েশ্চেনই দেওয়া আছে কিছু কেস নিয়ে তুমি বলো, তখন হচ্ছে আপনারা যেসব বিভিন্ন কেস কোকা-কোলা, ভলভো, স্ক্যানিয়া, তারপরে গুগল, জেনারেল ইলেকট্রিক, সেসব কোম্পানিতে যেসব ইনসিডেন্টস গুলো হয়েছে, 7টা তো দেওয়ার দরকার নাই, 7টা দিতে গেলে তো অনেক টাইমও লেগে যাবে। আপনারা 2-1টা দেওয়ার চেষ্টা করেন লেখার মধ্যে, ঠিক আছে? তাহলে এক্সাম্পলও হয়ে যাবে আর আপনার ডিসকাশনও হয়ে যাবে এর সাথে সাথে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এটা আলাদা করে থাকতে পারে, সেটা হচ্ছে এক্সপ্লেইন ডিফারেন্ট প্র্যাকটিসেস টু ডিটেক্ট এন্ড প্রিভেন্ট ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজ। আচ্ছা, এখানে কিভাবে লিখতে হবে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা এখানে চার্টের মতো দেয়া আছে, দেখেন। এখানে 7টা প্র্যাকটিস যেটা কোনো একটা কোম্পানি করতে পারে ইন্ডাস্ট্রিয়াল এসপিওনেজকে ডিটেক্ট করার জন্য বা প্রিভেনশনের জন্য। একটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করা, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সিকিউর করা, আর একটা হচ্ছে এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ সিকিউরিটি পলিসি, আর একটা হচ্ছে থিঙ্ক অফ ইউর এমপ্লয়িজ সিকিউরিটি ওয়াইজ, মনিটর এমপ্লয়ি অ্যাক্টিভিটি, ম্যানেজ ডেটা অ্যাক্সেস ওয়াইজলি, ডেভেলপ আ আইআরপি, ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান। এখানে প্রত্যেকটাই সুন্দর করে দেয়া আছে, বাট একটু হিউজ। এ কারণে আপনারা যেটা করতে পারেন, পয়েন্ট গুলাকে জাস্ট ডিসক্রাইব, ছোট ছোট করে ডিসক্রাইব করতে পারেন। যেহেতু 5 নাম্বারের প্রশ্ন থাকবে, অত বেশি আসলে লিখার আপনারা সময় পাবেন না। এই কারণে আপনারা জাস্ট ছোট ছোট করে ডিসক্রাইব করে গেলেই চলবে। তো এই ছিল আপনাদের পরীক্ষার প্রশ্ন। আরেকটা প্রশ্ন এখন অ্যাড করেন, ওটা পড়াই নাই, এখন পড়াবো ওইটা। সেটা হচ্ছে সোফার কয়টা প্রশ্ন হয়েছে? কয়টা প্রশ্ন? 6টা। আচ্ছা, আর একটা টপিক পড়ালেই শেষ হবে, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, আর বলতেছি লিখে রাখেন, আর এখন পড়াবো যখন তখন ক্লিয়ার হয়ে যাবে। এটাও অনেক বড়, হ্যাঁ, অনেক বড় করে ডেসক্রাইব করা, আপনারা ছোট করে শিখলেই চলবে। কারণ ওই যে 5 নাম্বার, এই কারণে খুব বড় প্রশ্ন উত্তর দিলে আপনারা লিখে শেষ করতে পারবেন না। কোশ্চেনটা লিখে রাখেন। কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন কোহলবার্গস স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট। এক্সপ্লেইন কোহলবার্গস স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট লিখাই আছে, কোহলবার্গ স্পেলিংটাও দেখতে পাচ্ছেন। This will be the last question for the upcoming quiz. তো বিফোর স্টার্টিং দিস থিওরি, আমি কয়েকটা কনসেপ্ট সম্বন্ধে একটু বলে দিই। একটা হচ্ছে মোরাল রিজনিং, আর একটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট। আমাদের থিওরিটা একটা মোরাল রিজনিং সম্পর্কে থিওরি এবং একটা মোরাল ডেভেলপমেন্ট নিয়ে থিওরি, এবং একজন রিনাউন্ড সাইকোলজিস্ট যার নাম হচ্ছে লরেন্স কোহলবার্গ, উনি আসলে থিওরিটা ডেভেলপ করেছে। তো এই থিওরিটার ডেভেলপ করার পিছনে উনি যেটা বোঝাতে চেয়েছে, মানুষ আসলে কিভাবে ইউজুয়ালি মোরাল রিজনিং করে। এখন মোরাল রিজনিং মানে কি? মোরাল রিজনিং মানে হচ্ছে দ্য ওয়ে উই ডিফাইন হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। আমাদের এক একটা মানুষ আসলে এক এক ভাবে রিজনিং করে থাকে। অবশ্যই রিজনিং করার পিছনে তো অনেক কিছু কাজ করতে পারে। আপনার লজিক কাজ করতে পারে, আপনার নিজের পারসেপশন কাজ করতে পারে, আপনার ফিলিং কাজ করতে পারে, আপনার কোড অফ এথিক্স কাজ করতে পারে। সো আমরা কি করি, আমরা একটা ওয়েতে আমরা চিন্তা করি যে এটা যদি আমি করি এটা রাইট হবে এবং এটা আমার কাছে রং হবে। এই যে আমরা রাইট এবং রংকে জাস্টিফাই করি, তাই না? এই জাস্টিফিকেশনটা কিন্তু অনেক সময় আমরা বলতে পারি যে লজিক্যাল ওয়ে থেকেও আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি যে আমাদের ফিলিং বা আমাদের ইমোশনকে। সবসময় যে মানুষ আসলে লজিক্যাল ওয়েতে রিজনিং করে বা ভালো খারাপকে ডিফাইন করে এমনও কিন্তু না। এখন কোহলবার্গ ওনার যে থিওরিটা ডেভেলপ করেছে, এর পিছনে উনি একটা বড় ডিলেমা কে কেন্দ্র করে ওনার থিওরিটা ডেভেলপ করেছে। ডিলেমা মানে কি? ডিলেমা মানে হচ্ছে
যেখানে লাইক আমরা বলতে পারি এটা বাংলা হচ্ছে উভয় সংকট টাইপ একটা বাংলা আছে এটা, এবং আমার কাছে যেটা ক্লিয়ার না যে কোনটা ভালো কোনটা খারাপ। তো যে ডিলেমা থেকে উনি এই থিওরিটা ডেভেলপ করেছে, ওই ডিলেমাটার নাম হচ্ছে হাইন্স ডিলেমা। হাইন্স ডিলেমা, হাইন্স নামক একজন ব্যক্তির এক্সাম্পলকে কেন্দ্র করে উনি হচ্ছে এই থিওরিটা ডেভেলপ করেছে, এবং যেখানে উনি দেখাতে চেয়েছে যে মানুষের মোরাল ডেভেলপমেন্টটা কেমন হয়। মোরাল ডেভেলপমেন্ট মানে কি, যে একটা ছোট বাচ্চা যেমন রাইট রংকে জাস্টিফাই করে, একটা বড় মানুষ হয়তো রাইট রংকে জাস্টিফাই করার ওয়েটা ডিফারেন্ট হবে। সো এটা ইউজুয়ালি হয়ে থাকে, কারণ ছোটরা তো আসলে সোসাইটির নিয়ম কনভেনশন বা আমার ভালো মন্দকে নিয়ে এত চিন্তা ভাবনা তারা বুঝে না, তাদের তো এত নলেজও থাকে না এবং তাদের ক্যাপাসিটিও এরকম থাকে না। তো ইউজুয়ালি দেখা যাচ্ছে ছোটকালে আমরা একরকম ভাবে রিজনিং করি, আবার যখন একটু বড় হই তখন আরেকভাবে রিজনিং করি। So আমাদের লাইফ ফেজ অনুযায়ী আমাদের মোরাল ডেভেলপমেন্ট প্রসেসটা কিন্তু চেঞ্জ হতে পারে। এখন আমি হাইন্স ডিলেমাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। ডিলেমাটা হচ্ছে এরকম: A woman was on her deathbed. There was one drug that the doctor said would save her. It was a form of radium that a druggist in the same town had recently discovered. The drug was expensive to make, but the druggist was charging 10 times what the drug cost him to produce. He paid $200 for the radium and charged $2,000 for a small dose of the drug. The sick woman's husband Heinz went to everyone he knew to borrow the money, but he could only get together about $1,000, which is half of what it cost. He told the druggist that his wife was dying and asked him to sell it cheaper or let him pay later. But the druggist said, "No, I discovered the drug and I am going to make money from it." So Heinz got desperate and broke into the man's laboratory to steal the drug for his wife. The question is, should Heinz have broken into the laboratory to steal the drug for his wife? Why or why not? তাড়াতাড়ি পড়ে যাওয়ার দরুন হয়তো বা অনেকে ক্যাচ করতে পারেনি, আমি আপনাদেরকে শর্টকাটে বুঝাই দিই। হ্যান্স নামক একজন ব্যক্তির ওয়াইফ খুব অসুস্থ ছিল এবং সে ছিল মৃত্যু শয্যায়। তাকে বাঁচানোর জন্য একটা রেডিয়াম টাইপের একটা মেডিসিন লাগতো, যেটা কিনা একমাত্র সেই টাউনের একজন ড্রাগিস্ট উৎপাদন করেছিল। যেহেতু ড্রাগিস্টের উৎপাদন করতে একটু খরচ লেগেছিল, এই কারণে উনি এটার দামকে 10 টাইমস বাড়িয়ে দিয়েছিল, যত না ওষুধের দাম তার চেয়ে বাড়িয়ে দিয়েছিল। এবং হাইন্স পুয়ার ছিল, তার কাছে এত টাকা পয়সা ছিল না, সে সবার কাছ থেকে টাকা বড় করার চেষ্টা করে, ধার করে সে লোকটাকে কনভিন্স করার চেষ্টা করে, তুমি আমাকে ড্রাগটা দাও 50% টাকায়, আমি তোমাকে বাকি টাকা পরে দিব। কিন্তু ড্রাগিস্ট বলছে যে না, আমি কোনোভাবেই এটা করব না, কারণ আমার ব্যবসায় লাভ করতে হবে। এখন হাইন্স পরে খুবই ডেসপারেট হয়ে গেল, সে ল্যাবরেটরি গ্লাস ভেঙে সেই মেডিসিনটা চুরি করার চেষ্টা করলো। এখন দ্য কোয়েশ্চেন হচ্ছে যে সে যেটা করেছে এটা কি কারেক্ট করেছে নাকি কারেক্ট করেনি? হোয়াট ডু ইউ থিঙ্ক? বা এই জায়গায় বললে আপনারা কিভাবে রিজনিং করতেন? কারেক্ট। কারেক্ট। লাইক আপনাকে কোনোদিন মনে হয় যে আমরা আমাদের মধ্যে আমাদেরও তো এরকম অনেক সময় অনেক সিচুয়েশন দিয়ে গো থ্রু করতে হয়, যে একজনের বাবার অনেক বেশি টাকা পয়সা লাগছে, মার মেডিকেল ট্রিটমেন্ট, সেটাকে চুরি করি নাকি আমরা কোনোদিন? বা আমাদের মধ্যে কি চিন্তাটা কোনোদিন আসে যে আমি চুরি করে টাকা জমাবো চিকিৎসার? ইউজুয়ালি আসে না, ইউজুয়ালি আসে না। হয়তোবা আমরা হাইন্সের কেসটাকে নিয়ে আমরা যখন আমাদেরকে বলা হচ্ছে তখন আমরা চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, এটা তো হাইন্স ঠিক করছে, কারণ কোনো কিছু হিউম্যান লাইফের থেকে বেশি হতে পারে না। বাট দ্য থিং ইজ দ্যাট আসলে আমরা কিভাবে রিজনিং করি, আমার দিক থেকে যদি আমি বলি, আমি কোনো দিনই এভাবে রিজনিং করবো না। লাইক আমি একটা মানুষের, আমার মধ্যে এত কারেজও নাই, এবং আমি কারো আরেকজনের রাইট ভায়োলেট করবো, আরেকজনের প্রপার্টি ড্যামেজ করবো, প্রপার্টি ড্যামেজ করার পরে হচ্ছে আমার পার্টনার বা আমার ক্লোজ ওয়ানের লাইফ বাঁচাবো, এরকম আসলে আমার মনে হয় না আমি এভাবে রিজনিং করবো। আমি হয়তো চেষ্টা করবো টাকা জমানো, সেটা করতে পারি, এর চেয়ে বেশি হয়তো আমি কিছু করবো না। তো আসলে আমাদের হাইন্স যেভাবে করে আসলে কোনো কিছুকে উনি যেটা করেছে, এটা অনেকে বলতে পারে যে আমি হলে এটা করতাম, কিন্তু আমাদের মধ্যে অনেকেই করবে না, বিকজ
আমাদের মোরাল রিজনিং করার এই যে ডেসপারেট হয়ে যাওয়া কোনো কিছু বা আইনকে নিজের হাতে তুলে নেওয়া বা আইনকে নিজের মতো মোরাল প্রিন্সিপাল সেট করা, এটা আমাদের মধ্যে খুবই কম দেখা যায়, এটা আমরা করি না। তবে যে একেবারেই কোনো মানুষ করে না এরকম না, কিছু কিছু মানুষ এভাবে রিজনিং করে, তবে তাদের সংখ্যাটা খুব কম, ভেরি ফিউ পার্সেন্ট অফ দ্য সোসাইটি, ফিউ নাম্বার অফ পার্সেন্ট। সো আমাদের এখন এই থিওরিটা আমরা শিখবো যে আসলে হাইন্স কি করেছে। তো হাইন্স কি করছে, যেটা আমি সরি কোহলবার্গ কি করছে একটু বলি। কোহলবার্গ হচ্ছেন সে এই ডিলেমাটা অনেক 10 to 16 years এর ছেলেদেরকে ইন্টারভিউ করেছে, তাদের উপর রিসার্চ করেছে, করে সে ডিলেমাটা সলভ করতে দিয়েছে। এবং এক একজন মানুষ এক একভাবে এটাকে রিজনিং করেছিল, এবং এটার উপর ভিত্তি করে উনি এই থিওরিটাকে বলেছে যে আসলে মানুষের মোরাল রিজনিং 3টা লেভেলে হয়। একটার নাম প্রি কনভেনশনাল, একটার নাম হচ্ছে কনভেনশনাল, আর একটার নাম হচ্ছে পোস্ট কনভেনশনাল। এবং প্রত্যেকটা লেভেলের আবার 2টা করে সাব স্টেজ আছে। সাব স্টেজ বাংলা কি হবে, মানে আরো অন্তর্নিহিত আরো 2টা স্টেজ আছে এক একটা স্টেজে। তো প্রি কনভেনশনাল লেভেলে 2টা স্টেজ, কনভেনশনাল 2টা স্টেজ, এন্ড পোস্ট কনভেনশনাল 2টা স্টেজ। মোট স্টেজ হচ্ছে আছে তাহলে 3 দুগুণা 6টা। আর লেভেল আছে কয়টা? লেভেল আছে 3টা। তাহলে এখন আমরা চলে যাই প্রথমে প্রি কনভেনশনাল লেভেল নিয়ে কথা বলি। প্রি কনভেনশনাল লেভেল হচ্ছে মানুষের লাইফের খুবই আর্লিয়ার ফেজে আমরা এভাবে করে রিজনিং করি, এবং অ্যাপ্রক্সিমেটলি আমরা যে চিন্তা করি আমাদের 9 ইয়ার্স পর্যন্ত বা 10 ইয়ার্স পর্যন্ত, দিস ইজ ভেরি কমন, আমরা এভাবে করে রিজনিং করে থাকি। বাচ্চাদের আসলে সবচেয়ে বাচ্চারা কিভাবে মোরাল ডিসিশন নেয় বা বাচ্চারা কিভাবে কোনো কিছুকে ভালো খারাপ চিন্তা করে, সেটা আমরা প্রি কনভেনশনাল লেভেলে অনেকটা দেখতে পারি। বাচ্চারা আসলে একটা সোসাইটির রুলস রেগুলেশন কনভেনশন এগুলো সম্বন্ধে তাদের এত ধারণা থাকে না, তারা বুঝতেও পারে না যে সমাজে এই ধরনের নিয়ম মেনটেন করা খুবই জরুরি বা এরকম। তো তারা কি করে, তারা এক্সটার্নাল ফোর্স দ্বারা অনেক বেশি কন্ট্রোল পায়। এক্সটার্নাল ফোর্স কারা? বাচ্চারা আসলে প্যারেন্টস বা হচ্ছে টিচার্স এর দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকে, যে যারা তাদের প্যারেন্টসরা যখন তাকে কিছু একটা বলতেছে সে ভাবতেছে দিজ আর অথরিটি ফিগার, এবং আমার আমার বাবা মার কথা শুনতে হবে বা আমার শিক্ষকের কথা শুনতে হবে। তো এই স্টেজে আসলে এটা ভেরি কমন। একজন মানুষ ভালো খারাপকে নির্ধারণ করার সময় এত কিছু চিন্তা করতেছে না, সে খালি চিন্তা করতেছে কি ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ওরিয়েন্টেশন। হোয়াট ইজ ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট? বাচ্চারা একটা নিয়ম কানুন মেনে চলে সোসাইটির, কারণ সে ভাবে আমার পানিশমেন্টকে অ্যাভয়েড করতে হবে। তো আপনি যদি আপনার বাচ্চাকে কোনো একটা কাজের জন্য রুমে লক করে রাখেন, এবং এটা যদি তার কাছে মনে হয় দিস ইজ দ্য হাইয়েস্ট পানিশমেন্ট মাই প্যারেন্টস আর গিভিং টু মি, সে মনে করবে এটা তার সবচেয়ে খারাপ কাজ, সেটাকে করবে না। জাস্ট কেন করবে না? কারণ সে ভয় পায় যে তাকে পানিশমেন্ট পাইতে হবে এটার জন্য। তো বাচ্চাদের মাঝখানে যেমন এটা খুবই কমন, আমি এটাও বলতে পারি না একেবারে যে বড়রা আসলে এভাবে রিজনিং করে না। আমিও আমার লাইফে অনেক সময় রিজনিং করার সময় চিন্তা করি যে আমার একটা জিনিস করতে ইচ্ছা করে, আমি ডেসপারেট হয়ে যাই যেটা করবো, বাট আমি তখন ভয় পাই যে আচ্ছা এটা করলে তো পানিশমেন্ট আছে, আমি এটা কেন করবো। সো পানিশমেন্টের ভয়ে কিন্তু আমরা অনেক কিছুকে অ্যাভয়েড করি। যেমন অনেকে মনে হতে পারে যে আমি তো র্যাক দিতে চাই আমার ছোটদেরকে বা আমার জুনিয়রদেরকে র্যাক দিতে চাই। এখন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে রিটেন রুল যে র্যাক যদি তার এটা যে কেউ ডিফল্টার বা ফল্টি প্রমাণিত হয়, তখন হচ্ছে ভিকটিম গিয়ে যদি কিছু বলে অবশ্যই তার বিরুদ্ধে অনেক কঠিন অ্যাকশন নেওয়া হয়। ডিসিপ্লিনারি কমিটি আছে, প্রক্টোরিয়াল বডি আছে, যাদের কাছে এরকম অনেক সময় অনেক কিছু নিয়ে কথা যায়, এবং অনেক সময় অনেক স্টুডেন্টদের কিন্তু এই কারণে আমরা ইউনিভার্সিটি থেকে বেরও করে দিয়েছি। তো মূলত আসলে আমরা করতেছি না আমার ইচ্ছা করলো, বিকজ আমার মনে হয় যেটা করলে আমি পানিশমেন্ট পাবো, পানিশমেন্টের ভয়ে আমি এটা করবো না। আর স্টেজ 2 এতে আরেকটা ব্যাপার দেখা যায় প্রি কনভেনশনাল লেভেলে, সেটা হচ্ছে হোয়াটস ইন ইট ফর মি, আমার জন্য কি আছে, আমি কি পাবো। বাচ্চাদের মোটিভেট করার একটা খুব ভালো ব্যাপার হচ্ছে ইনসেন্টিভ দেওয়া, যে তুমি যদি, আমি আমার মেয়েকে আজকে যখন এবার রেজাল্ট ভালো আসার আগে ও সবসময় বলছে তুমি যদি ভালো রেজাল্ট করো আমি তোমাকে একটা ওরকম একটা গিফট কিনে দিব। সো ওর মধ্যে একটা মোটিভেশন একটা তখন হয় কি ওরা মোটিভেটেড হয়, কারণ আমাদের মধ্যে আসলে সোসাইটিটা খুব মজার একটা জায়গা যেখানে কিন্তু এক্সচেঞ্জ রিলেশনশিপ থাকে, একটা গিভ এন্ড টেক ব্যাপার থাকে। গিভ এন্ড টেক ব্যাপারটা হচ্ছে কিরকম,
যে মানুষটা আমার আমার জন্য ভালো করে বা আমাকে হেল্প করে, আমার খারাপ সময় যে আমার পাশে থাকে, অনেক সময় আমরা কিন্তু তার পাশে থাকার চেষ্টা করি, কারণ আমাদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ থাকে যে সে তো আমার জন্য ভালো করেছে। তো বা আমার মধ্যে এরকম একটা ব্যাপার থাকে যে, ফর এক্সাম্পল, আপনাদের সেকশনে একজন বড় ভাই এসে আপনাদের সাথের একজনকে মারছে। এখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনার মধ্যে হয়তো বা একটা ব্যাপার থাকতে পারে যে এই বড় ভাইয়ের সাথে সম্পর্ক তো আমারও খারাপ, তাহলে যদি আমি আজকে ওকে সেভ করি, তাহলে ও হয়তো বা পরবর্তীতে এই বড় ভাইটার সাথে যখন আমার কনফ্লিক্ট হবে, তখন ও আমাকে সেভ করবে। সো মূলত আমাদের সোসাইটির অনেক সময় আমরা রিলেশনশিপ গুলো ডিল করার ক্ষেত্রে বা ভালো মন্দ জাস্টিফাই করার ক্ষেত্রে এভাবে করে রিজনিং করে থাকি, যেটাকে আমরা বলছি ইনস্ট্রুমেন্টাল ওরিয়েন্টেশন, যেখানে কিনা আমি অন্যের ইন্টারেস্ট দেখার থেকেও সবচেয়ে আগে প্রায়োরিটি দেই আমার কোনটাতে লাভ হবে, আমার ইন্টারেস্ট কোনটাতে সার্ভ হবে। সো আমরা মোরাল রিজনিং করার সময় এভাবে করে রিজনিং করি। কনভেনশনাল লেভেলটা হচ্ছে যেখানে কিনা মানুষ সোশ্যাল রিলেশনশিপ নিয়ে অনেক বেশি, মোরালিটি নিয়ে, মানে একটা বাচ্চার বা একটা অ্যাডাল্টের সেন্স অফ মোরালিটি যেখানে পার্সোনাল এবং সোশ্যাল রিলেশনশিপ উপর ডিপেন্ড করে। দেখেন, সোসাইটিতে আমাদের সবার একটা সোশ্যাল রিলেশনশিপ আছে, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের একটা ভালো সম্পর্ক আছে। এখন আমি অনেক দুষ্টু বা আমি বেয়াদব প্রকৃতির মানুষ, আমি খুবই রুড, বাট এম আই শোয়িং মাই দ্যাট সাইড টু ইউ গাইস? নট। আই এম নট শোয়িং দ্যাট, বিকজ আমি চাচ্ছি যে আমার স্টুডেন্টরা আমাকে ভালো জানুক, তাদের সাথে যাতে আমার একটা ভালো ইমেজ থাকে, এবং আমি চাচ্ছি যে আপনাদের সাথে আমার একটা পজিটিভ রিলেশনশিপ গ্রো করুক, রাইট? এবং আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এরকম চেষ্টা থাকে যে আমরা চাই সোসাইটিতে আমার একটা পজিটিভ ইমেজ থাকুক। দ্যাট ইজ কল্ড গুড বয় অ্যান্ড নাইস গার্ল ওরিয়েন্টেশন। মানে লাইক, ফর এক্সাম্পল, আমার ক্লাসের পর দেখা যায় অনেকে এসে ক্লাসটার বোর্ডটা মুছে দিচ্ছে উইলিংলি, আমি কিছু বলি নাই, বা আমাকে একটা সালাম দিচ্ছে বা এরকম। সেই যে আমার আমার কারণ কি, সে চাচ্ছে সোসাইটি তাকে সবাই ভালো জানুক, এবং এই ব্যাপারটা আমাদের সবসময় থাকে, বিকজ আমরা সোশ্যাল রিলেশনশিপকে একটা পজিটিভ ওয়েতে ডিল করতে চাই। তো মোরাল রিজনিং করার সময় আমাদের এই মাথার বুদ্ধিটা থাকে যে আপনার সামনে যদি আপনি দেখেন যে একজন বড় ভাই এসে আপনার আম, সাথে ফ্রেন্ডকে মারছে, তখন হয়তো বা আপনি দেখবেন যে 4-5 জন আছে এখানে এই সিন দেখতেছে, তারা সবাই চুপ করে আছে, আপনিও কিন্তু চুপ হয়ে যাবেন। কেন চুপ হবেন? কারণ আপনার মাথায় থাকবে যে সবাই তো চুপ করে আছে, আমি যদি এখন খামাখা একটা কনফ্লিক্টে জড়াই খামাখা ঝামেলার মধ্যে কেন পড়বো? সো গুড বয় এন্ড নাইস গার্ল ওরিয়েন্টেশন। ল এন্ড অর্ডার হচ্ছে, এটাও মানে কনভেনশনাল লেভেলের একটা স্টেজ, যেখানে কিনা আমরা সোসাইটিতে অনেক রকম নিয়ম আছে, রাইট? রুলস রেগুলেশন আছে, ট্রেডিশন আছে আমাদের, যেগুলো কিনা আমরা আমাদের সবসময় ফলো করার চেষ্টা করি, বিকজ আমরা ভাবি যে এই ল এন্ড অর্ডার গুলা যদি আমরা সোসাইটিতে ফলো করি, তাহলে হচ্ছে সোসাইটি খুব ভালোভাবে থাকবে, সোশ্যাল অর্ডারটা মেনটেন হবে। আর যদি আমাদের সবার মধ্যে এরকম টেন্ডেন্সি চলে আসে যে আমরা আমাদের অব্লিগেশন করব না, আমরা আমাদের ডিউটি করব না, আমরা ল ভায়োলেট করব, তাহলে কিন্তু সোসাইটি কোনোদিনই ভালোভাবে অর্ডারলি স্মুথ ওয়েতে ফাংশনাল থাকতে পারবে না। সোসাইটি ভালোভাবে ফাংশনাল থাকে কারণ হচ্ছে যে আমরা ল এন্ড অর্ডারকে মেনে চলি। মোস্ট অফ দ্য পার্সন অফ সোসাইটি, নট এভরিওয়ান, বাট মোস্ট অফ দ্য পার্সন বা মেজরিটি অফ দ্য মেম্বার্স কিন্তু যখন ভালো খারাপকে ডিফাইন করে, তখন সে ভাবে যে আচ্ছা ঠিক আছে, আমার সমাজ তো আমাকে এটা বলছে, আমি এটার বাইরে গিয়ে কিছু করব না, বা আমার দেশের আইন আমাকে এটা বলছে যে এটা আমি করতে না, তখন আমি এটা করবো না। তো এটাকে বলে হচ্ছে ল এন্ড অর্ডার ওরিয়েন্টেশন। এখানে আমরা কোনো কিছু প্রশ্ন করি না যে আচ্ছা ঠিক আছে, একটা ল, এটা এরকম কেন হচ্ছে, এটা তো চেঞ্জ হওয়া উচিত, এরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে থাকে না। সো আমাদের আসলে হিউম্যান সোসাইটিতে বা মেজরিটি অফ দ্য পিপল আওয়ার সোসাইটি রিজনিং করার সময় প্রি কনভেনশনাল এন্ড কনভেনশনাল লেভেলে থেকে রিজনিং করে। বাট আরেকটা স্টেজ আছে যেখানে কিনা অনেক কম মানুষ রিজনিং করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল, বাট ভেরি আনকমন, মানে মানুষ ইউজুয়ালি এভাবে করে না। এখানে আমরা কিভাবে জাস্টিফাই করি ভালো খারাপকে? দেখেন, হাইন্স যখন চুরি করার কথা আসলে আমরা বলছি, হাইন্স এখানে চিন্তা করছে যে আসলে আমার ওয়াইফকে বাঁচানোর জন্য আমার আর কোনো পথ নাই, এবং যদি আমার আইনকেও হাতে তুলে নিতে হয় কিংবা আমার কোনো কারণে আমাকে অ্যারেস্ট হতে হয়, অবশ্যই হতে পারে, কারণ সে একজনের প্রপার্টি রাইটকে ড্যামেজ করছে, যেটা কিনা প্রপার্টি ল ভায়োলেশন। তো সে সেটা জেনেও ডিসপাইট নোয়িং দ্যাট সেটা করবে, কারণ তার মাথায় থাকতেছে যে আমি হিউম্যান লাইফ নিয়ে কাজ করছি।
সোসাইটির যে নিয়ম কানুন এটা নিয়ে চিন্তা করতেছে না। তো আমাদের মধ্যে অনেক সময় অনেক মানুষ আছে যারা কিনা একটা সোসাইটির অনেক কিছুকে কোয়েশ্চেন করে কি নিয়ে, আমরা হিউম্যান রাইট নিয়ে, যে আসলে আমাদের সোসাইটিতে অনেক রকম হিউম্যান রাইট আছে, মানুষের লাইফ, মানুষের লিবার্টি, মানুষের জাস্টিস। তো আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমাদের ল গুলা কি আসলেও এরকম যেটার মাধ্যমে হিউম্যান রাইট কে আমরা প্রমোট করতে পারছি। যেই ল গুলা হিউম্যান রাইট কে প্রমোট করতে পারে না সেই ল গুলা তো অবশ্যই আমার মেনে চলা উচিত না, আর যেগুলা হিউম্যান রাইট কে প্রমোট করে শুধুমাত্র সেগুলাই আমাদের মেনে চলা উচিত। সো throughout the post-convention level, a person's sense of morality is defined in terms of moral abstract principle and values. People now believe that some laws are unjust and should be changed or eliminated. এখন ধরেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিরোধ করেছিল যখন, তখন এটা একটা দেশের কনভেনশন বা নিয়মের মধ্যে ছিল, হ্যাঁ, বা বিধবা বিবাহ করা একদম সোসাইটির বাইরে গিয়ে একটা স্টেপ নিয়েছে। সোসাইটির মানুষ সেটা করার কেউ সাহস করতে পারেনি, বাট সে ভেবেছে যে না, আমার এটা করতে হবে বিকজ আই ওয়ান্ট টু ব্রিং আ চেঞ্জ ইন সোসাইটি। বিকজ একটা হাজবেন্ড মারা যাচ্ছে, সেখানে তার হাজবেন্ডের চিতার মধ্যে ওয়াইফও মরে যেতে হচ্ছে উইলিংলি বা আনউইলিংলি, দ্যাট শুডন্ট বি ডান। এটা আসলে হওয়া উচিত না। এখানে হিউম্যান রাইট কে আমরা প্রমোট করতে পারছি না, আমরা জাস্টিস কে প্রমোট করতে পারছি না, আমরা ইকুইটিকে প্রমোট করতে পারছি না। সো এই স্টেজে আসার পর অনেক কিছু কিনে মানুষ কোয়েশ্চেন করে, কারণ কি সোসাইটির সাথে একটা শব্দ আমি এখানে লিখা আছে স্টেজ 5, এই শব্দটাকে জেনে রাখি। এটা মানে হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, যেটাকে বাংলায় বলে হচ্ছে সামাজিক চুক্তি। এই টার্মটা কোত্থেকে আসছে বলি, একজন খুবই বড় ফিলোসফার যার নাম হচ্ছে থমাস হবস, উনি সবসময় যেটা বলছে যে সোসাইটির সাথে আমাদের একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ আছে। এন্ড মানে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আমাদেরকে বলে people live together in society in accordance with an agreement that establish moral and political rules of behavior. সোসাইটির সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে। কি ধরনের এগ্রিমেন্ট? যেমন আমি সোসাইটির নিয়ম মেনে চলবো যতক্ষণ পর্যন্ত সোসাইটি নিয়মগুলোর মাধ্যমে সোসাইটির ওয়েলফেয়ার প্রমোট হবে ততক্ষণ পর্যন্ত। বাট এর মানে এটা না যে সোসাইটির সব নিয়ম কানুনই আমার অন্ধভাবে বিশ্বাস করতে হবে। আমি চাইলে কোয়েশ্চেনও করতে পারি যে আসলেও কি এই লটার মাধ্যমে বেটারমেন্ট হচ্ছে, আসলে এই লটার মাধ্যমে কি সোসাইটির মানুষের ভালো হচ্ছে। এখন সোশ্যাল কন্ট্রাক্ট মানে হচ্ছে এটা, যেখানে হচ্ছে আমি এটা চিন্তা করতেছি। দেখেন, the world is viewed as holding different opinions, rights and values. Such perspectives should be mutually respected as unique to each person or community. Laws are regarded as social contract rather than rigid ethics. মানে হচ্ছে যে লস গুলা হচ্ছে আমরা মেনে নেই চোখ বন্ধ করে, বাট চোখ বন্ধ করে মানার কিছু হয়নি। আমরা তখনই সেই লকেই মানবো যেই ল গুলা হচ্ছে মানুষের জন্য ভালো হয়। Those that যে lawগুলা do not promote the general welfare should be changed when necessary to meet the greatest good for the greatest number of people. যখন যে ল এর মাধ্যমে ম্যাক্সিমাম মেজরিটি মানুষের ভালো হবে না, সেই লটা অবশ্যই চেঞ্জ করা উচিত। ধরেন যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে তখন ধরেন মানুষের যে রাজা ছিল সে হচ্ছে একটা ডিভাইন রুল ইমপ্লিমেন্ট করেছিল মানুষের উপর, কিন্তু সেই রুলের মাধ্যমে মানুষের ভালো হয়নি, বা সিটিজেনদের যে রাইটটা আছে বা ডেমোক্রেটিক যে প্রত্যেকটা মানুষের একটা কথা বলার স্বাধীনতা বা প্রত্যেকটা মানুষের একটা সমতা, এই ব্যাপারটা আসলে ছিল না। এই কারণে কিন্তু রেভলিউশনটা হয়েছে। সোশ্যাল কন্ট্রাক্ট মানে হচ্ছে যে আমরা সোসাইটির নিয়মগুলা তখনই মানবো যখন দেখবো সেটা একটা ভালো জন্য হচ্ছে, বা যেটা ভালো প্রমোট করতে পারতেছে না সেটাকে ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করার কোনো মানে নেই। আর ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল মানে হচ্ছে আমি আমার নিজের মতো করে একটা মোরাল গাইডলাইনকে সেট করি। সেটা হতে পারে একটা দেশের নিয়মের সাথে চলছে না বা নিয়মের সাথে ফিট করছে না, কিন্তু আমি সেটাকে সেট করব। নেলসন ম্যান্ডেলা ওনার বর্ণবাদ বিরোধী যে কথা বা সবকিছুর জন্য বর্ণবাদ, উনি সারা লাইফ উনি বর্ণবাদ নিয়ে কথা বলে গেছে, এটার জন্য উনি অনেক বছর কারাবাসে ছিল। বাট উনি কি জানি কনসার্ন ছিল যে আমার জেলে যাইতে হবে বা আমি উচিত কথা বলবো, আমাকে তো মেরে ফেলতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট সে টিল হিজ ডেথ উনি সবসময় যেটা রাইট, মানুষের অধিকার, জাস্টিস, ইকুইলিটি এগুলো নিয়ে কথা বলে গিয়েছেন। সো এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, যে আমি দ্য পার্সন উইল বি প্রিপেয়ার্ড টু অ্যাক্ট
to defend this principle even if it means going against the rest of society. হতে পারে আমি যেটা চিন্তা করছি, it's not that much easy to সতীদাহ প্রথা বিলোপ করা বা বিধবা বিবাহ চালু করা, নিজে একটা বিধবাকে বিয়ে করে, it's not easy to do আসলে রেস্ট অফ দ্য সোসাইটির এগেইনস্টে গিয়ে আসলে তারা করেছেন ধরেন। সো এরকম যে, এবং তারা জানে যেটা করলে হয়তো তার কনসিকুয়েন্স থাকতে পারে, সোসাইটির কেউ তাকে ভালো জানবে না, সোসাইটির মানুষ তাকে ডিসঅ্যাপ্রুভাল করবে, তার হয়তো বা ইমপ্রিজনমেন্ট হতে পারে, বাট তারা এই স্টেজে এভাবে বদার্ড হয় না। সো এরকম আসলে খুবই কম মানুষ এভাবে চিন্তা করতে পারে, বা খুবই কম মানুষের মধ্যে আসলে এই ধরনের থিঙ্কিং প্যাটার্নটা থাকে বা পারসেপশন থাকে যে কিনা সমাজের পরিবর্তন আনতে পারে বা সমাজের পরিবর্তনের জন্য কাজ করতে পারে। সবাই আসলে যদি এরকম হইতো তাহলে সমাজ অনেক অনেক ভালো, সমাজে হয়তো কোনো কিছু খারাপ থাকতো না। বাট ইউজুয়ালি আমরা কিন্তু সবাই সমাজে যা চলছে সেটাকে মেনে নেই এবং ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করি, এটাই হচ্ছে আমাদের মধ্যে ট্রেন্ড বা মেজরিটি সেভাবেই চলে। সো নাও আই এম গোয়িং টু শো ইউ আ ভিডিও রিগার্ডিং দিস টপিক, সো আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। Lawrence Kohlberg's theory claims that our development of moral reasoning happens in 6 stages. The stages themselves are structured in 3 levels: pre-conventional, conventional, and post-conventional. To understand this better, imagine a conflict at school. There is a fight in the schoolyard. 2 ninth graders are beating up Tom. Those who watch the fight are at different stages of moral development. Let's see what they do and how they justify their behavior. At stage 1, we make moral judgments based on obedience and punishment. Finn's sense of good or bad is directly linked to whether he gets punished or not. Finn sees what is happening to his friend and wants to help, but he doesn't because he is afraid the teacher may punish him if he gets caught fighting. He asks himself, how can I avoid punishment? At stage 2, we are motivated by self-interest. Mary decides to intervene and help Tom. She knows that she might get punished, but she also knows that she could become a victim herself someday. If she helps Tom now, he might help her in the future. She is asking herself, what's in it for me? At stage 3, interpersonal accord and conformity guide our moral judgment. Betty sees the fight and wants to intervene, but when she realizes that all the others are just watching, she decides not to get involved. She wants others to see that she is a good girl who is conforming with the ethics of the community. She asks herself, what do others think of me? At stage 4, we value authority and want to maintain social order. When the teacher sees the group fighting, he immediately steps in and shouts, stop, fighting at school is forbidden. He feels that, above all, it is important to follow the rules, otherwise chaos breaks out. He feels it is his duty to uphold the rules that sustain a functioning society. He asks himself, how can I maintain law and order? At stage 5, we understand rules as a social contract, as opposed to a strict order. Jessie, who watches from afar, is not sure how she feels about this. To her, rules make sense only if they serve the right purpose. Obviously, the school rules prohibit fighting, but maybe Tom deserves to finally learn his lesson. Just yesterday, he punched a young girl from grade 1. She asks herself, does a rule truly serve all members of the community? At stage 6, we are guided by universal ethical principles. All those involved now have to face the headmaster. He first explains the school rules and why they exist. He then clarifies that rules are valid only if they are grounded in justice. The commitment to justice carries with it an obligation to disobey unjust rules. The headmaster's highest moral principle is compassion. He believes that all people should learn to understand each other's viewpoints, and that they don't feel alone with their feelings. He asks, what are the abstract ethical principles that serve my understandings of justice? At the pre-conventional level, Finn is driven by fear and Mary by self-interest. Both judge what is right or wrong by the direct consequences they expect for themselves and not by social norms. This form of reasoning is common among children. At the conventional level, Betty responds to peer pressure, and the teacher follows the rules.
Their morality is centered around what society regards as right. At this level, the fairness of rules is seldom questioned. It is common to think like this during adolescence and adulthood. At the post-conventional level, Jesse knows that things are complicated because individuals may disobey rules inconsistent with their own morality. The headmaster follows a universal ethical idea, at complete disconnect with what society thinks or the rules say. To him, everything is solved through compassion. The right behavior, in his opinion, is therefore never a means to an end, but always an end in itself. Not every person reaches this level. The American psychologist Lawrence Kohlberg based his work on Piaget's theory of cognitive development. In order to confirm his theory of stages of moral development, Kohlberg interviewed boys between the ages of 10 and 16. He analyzed how they would justify their decision when confronted with different hypothetical moral dilemmas. We will now present to you the most famous moral dilemma Kohlberg presented to his students. Let's see what you would do. The Heinz Dilemma. A woman was on her deathbed. There was only one drug that the doctors thought might save her. The druggist that made that particular medicine sold it for 10 times the price of the production costs. The sick woman's husband, Heinz, was poor and could not afford to buy the drug. Not even with the financial help of his friends. Heinz then asked the pharmacist to sell it to him for half the price, but he refused. To save the life of his wife, Heinz broke into the man's laboratory and stole the medicine. Now tell us, should Heinz have stolen the drug? Would it change anything if Heinz didn't love his wife? What if the person dying was not his wife, but a stranger? Should the police arrest the druggist for murder if the wife had died? Please write your answers and their justifications in the comments below. ওকে, আপনাদের মনে হয় ক্লিয়ারলি বোঝার কথা। জানি না বুঝতে পারছেন নাকি। যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে বলতে পারেন। আমি একটু চ্যাট বক্সে দিয়ে দিই এই ম্যাটেরিয়ালটা, আর আমি গুগল ক্লাসরুমে বসে দিয়ে দিই। ওটা সময় লাগে, গুগল ক্লাসরুমে সব ম্যাটেরিয়াল আপ করতে টাইম লাগে, তো এখন আপাতত এখান থেকে দেখে দিয়ে দিচ্ছি। আর আমি সময় নিয়ে আজকে বসবো যখন, তখন চেষ্টা করব এথিক্স এর সেকেন্ড কুইজে যে ম্যাটেরিয়াল গুলো আছে সব একসাথে দেওয়ার, সো দ্যাট আপনাদের কাছে একসাথে থাকবে। মোরাল রিজনিং এটা একটা গেল, আর ভিডিওটা দিয়ে দেই। আজকে তো এই দুইটাই পড়াইছি, মোরাল এই একটাই পড়াইছি টপিক, আর এটা আপনাদের পরীক্ষায় তো আছেই। সোশ্যাল কন্ট্রাক্ট, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, এগুলো পুরোপুরি বুঝছেন? এখন যদি কেউ পুরোপুরি ইগনোর করে সিচুয়েশনটা, যে সিচুয়েশনটা আপনি ভিডিওতে দেখালেন, যে হি অর শি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য সিচুয়েশন, তাহলে সে কোন ইয়েটা পড়বে? মানে কি কিছুই করবে না? সে ভালো মানে কিছু করতে হবে, মানে তার এটার সাথে কিছু যাই আসে না, একদম নাথিং গুড আর নাথিং ব্যাড। যারা আসলে যেমন একটা হতে পারে যে সে চিন্তা করবে যে আমার ওয়াইফ মরে গেলে আমার জন্য বেটার, এটা তো একটা চিন্তা থাকতে পারে। হতে পারে না যে ওয়াইফ মরে গেছে, তো আমি লাইক ওকে কেন বাঁচাবো, একটা সেলফ ইন্টারেস্ট কাজ করতে পারে না আমার, যে ওকে বাঁচিয়ে তো আমার কোনো লাভ নাই, আমার হয়তো বা আমি আরেকটা বিয়ে করতে পারবো, বা আদৌ কি লাভ। তখন তো সে প্রিকনভেনশনাল লেভেল থেকে রিজনিং করতেছে, যখন সে কিছুই করতেছে না আসলে। তখন ক্রাইম হয়ে যাবে না অ্যাটেম্প টু মার্ডার হিসেবে, যে আমার কাছে স্কোপ ছিল বাট আমি ট্রাই করি। না না না, দ্যাটস নট আ মার্ডার। আল্লাহ, মার্ডারের অনেক বড় সংজ্ঞা। মার্ডার তো ইজ অ্যানাদার টার্ম। আমি কেউ অসুস্থ, আমি কিছু করিনি, আমি বসেছিলাম হাতের উপর হাত দিয়ে, মার্ডার করা হবে কেন? এটা তো মার্ডার করার মতো কিছু না। মার্ডার মানে আপনি যখন কাউকে ভায়োলেন্ট এইভাবে মেরে ফেললেন, সেটাকে বলছে মার্ডার করা। বাট অনেকেই তো আছে অনেক কিছু করে না, কিন্তু অনেকে আছে ধরেন লাইক করোনার সময় অনেকে আছে বাবা মা মারা গেছে, বাবা মার দাফন কাজেও যায় নাই, তো সে একভাবে চিন্তা করছে, সে সেলফ ইন্টারেস্ট নিয়ে চিন্তা করছে। তার ভাবছে যে বাবা মার থেকে যদি আমার কাছে এখন ইয়ে চলে আসে, ভাইরাস চলে আসে, তাহলে তা আয়ুর যায়, বা এভাবে করে চিন্তা করছে। অনেকে যখন মানুষ কেউ কিছু করে না আসলে, যে কোন একটা সিচুয়েশনে কিছুই করতেছি না আমি, এর মানে কি যে আমি নিজেকে নিয়ে থাকতে চাচ্ছি, নিজে সেলফ ইন্টারেস্ট কে সার্ভ করতে চাচ্ছি। আই এম নট বদার্ড অ্যাবাউট আদার পার্সন অফ দ্য সোসাইটি।
মানে এটা এইভাবে চাইলে জাস্টিফাই করা যায় আর কি, এটা বলতেছি মোরাল রিজনিং করার ক্ষেত্রে। সো ইটস নট মার্ডার, মানে সমাজে সবাই সবকিছু করে এরকম না। আর যারা ভালো তারা, আমি তো সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করি যারা হচ্ছে একদম পোস্ট কনভেনশনাল লেভেলে যাইতে পারে, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল সেট করতে পারে। বাট সোসাইটি কয়জনই এইভাবে পারে যে কোনো একটা এক্সাম্পল সেট করবে এবং কোন একটা লস কনভেনশনের বাইরে গিয়ে কিছু করবে, এটা কয়জন পারে? এটা অনেকেই পারে না, পারা সম্ভব হয় না। আর 5 নাম্বারের 4টা প্রশ্ন, এটার জন্য প্রিপেয়ার থাকেন। আর পরীক্ষা হবে হচ্ছে 60 to 65 মিনিটস। আগেটার কোশ্চেনের জন্য কতক্ষণ সময় পাচ্ছি আমরা? যদি 60 মিনিটস হয়, 15 মিনিট। 15 minutes, ma'am. মোর দেন এনাফ। ওকে, ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, টেক কেয়ার।